আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম এবং দশম শ্রেণীর ইতিহাস বইয়ের দ্বাদশ অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে 163 এবং 164 পৃষ্ঠায় যে বহু নির্বাচনী প্রশ্নগুলি দেওয়া হয়েছে, সৃজনশীল প্রশ্ন সহ যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর সমাধান বা উত্তরগুলি করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, অনুশীলনীর শুরুতেই তোমাদেরকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে, দেখো যে কে পূর্ব বাংলার সামরিক প্রশাসক নিযুক্ত হন। উত্তর হবে ঘ নম্বর মেজর জেনারেল উমরাও খান। হ্যাঁ, এবার 2 নম্বর বলা হচ্ছে 1962 সালের শিক্ষা আন্দোলনের মূল কারণ কী ছিল। উত্তরটা হবে খ নম্বর পাকিস্তান সরকারের ঘোষিত শিক্ষা সংক্রান্ত প্রতিবেদনের বিরোধিতা। এবার 3 এবং 4 নম্বর প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে, দেখো যে অগ্রণী ক্লাবের সভাপতির এক রোখা মনোভাব ও অসহযোগিতামূলক কার্যক্রমের প্রতিবাদে একদল সদস্য তাদের দাবি দাওয়া তুলে ধরেন। সভাপতি ও তার পক্ষের লোকজন বিষয়টি অযৌক্তিক মনে করে প্রত্যাখ্যান করেন। ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সদস্যবৃন্দ আন্দোলন চালিয়ে যান। তারই ধারাবাহিকতায় সাধারণ মানুষও সভাপতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন এবং সভাপতি পদত্যাগ করেন। এখান থেকে 3 নম্বরে বলা হচ্ছে সদস্যগণ গৃহীত পদক্ষেপ কোন ঐতিহাসিক ঘটনার প্রতিফলন লক্ষ্য করা যায়। উত্তরটা হবে গ নম্বর আইয়ুব বিরোধী আন্দোলন। এরপর 4 নম্বরে বলা হচ্ছে সভাপতি সাহেবের কার্যক্রমের বিরুদ্ধে ঐতিহাসিক যে ঘটনার প্রতিফলন লক্ষ্য করা যায় তা নিচের কোনটি কোনটি। উত্তরটা হবে খ নম্বর 1, 2, 3 তিনটাই, তাই না? এরপর তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। তো চলো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো পর্যায়ক্রমে একটু দেখে ফেলি। তো দেখো, 1 নং সৃজনশীল প্রশ্নের ক নম্বরে বলা হচ্ছে মৌলিক গণতন্ত্র কাকে বলে। উত্তর 1959 সালে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান মাঠ পর্যায়ে স্বায়ত্তশাসন ও নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যে সীমিত নির্বাচন মণ্ডলীর পরোক্ষ নির্বাচন ব্যবস্থা চালু করেন তাকে মৌলিক গণতন্ত্র বলে। খ নম্বরে বলা হতো, হ্যাঁ দেখো এখান থেকে যে শরীফ কমিশনের সুপারিশ স্থগিত করা হয়েছিল কেন। আচ্ছা, তো এখান থেকে আমরা উত্তরটি একটু দেখি। দেখো যে 1962 সালের ছাত্র আন্দোলনের তীব্র প্রতিবাদের মুখে পাকিস্তান সরকার শরীফ কমিশনের বৈষম্যমূলক সুপারিশগুলো স্থগিত করতে বাধ্য হয়েছিল। 1958 সালে গঠিত শরীফ কমিশন 1962 সালে যে শিক্ষার রিপোর্ট প্রকাশ করে তাতে অবৈতনিক শিক্ষার অধিকার সংকোচন, উচ্চশিক্ষা কেবল ধনীদের জন্য সীমিত করা এবং বাংলা ভাষা ও বর্ণমালা পরিবর্তনের মতো গণবিরোধী ও বৈষম্যমূলক সুপারিশ করা হয়। এর প্রতিবাদে তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজ দেশব্যাপী আন্দোলন ও ধর্মঘট গড়ে তোলে। 1962 সালের 17 সেপ্টেম্বর ছাত্র ধর্মঘটে পুলিশের গুলিতে বাবুল, গোলাম মোস্তফা ও ওয়াজিউল্লাহ সহ অনেকে শহীদ হন। ছাত্রজনতার এই গণবিক্ষোভ ও অপ্রতিরোধ আন্দোলনের তীব্রতার মুখে আইয়ুব সরকার বাধ্য হয়ে শরীফ কমিশনের বিতর্কিত শিক্ষানীতি স্থগিত ঘোষণা করে। তো খ নম্বর উত্তরটা তোমাদের কাছে একটু বড় মনে হইলে তোমরা কিন্তু 2-1 লাইন এখান থেকে বাদ দিয়ে উত্তরটি করে ফেলতে পারো। আচ্ছা, এরপর আমরা গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তরগুলি দেখার আগে এখান থেকে একটু উদ্দীপকটি পড়ে ফেলি, তাহলে খুব সহজে উত্তরগুলি বুঝতে সুবিধা হবে। তো দেখো উদ্দীপকে কি বলা হচ্ছে। উদ্দীপকে বলা হচ্ছে রফিক একটি চলচ্চিত্র দেখছিল যেখানে একটি অঞ্চলের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর অত্যাচার ও নিপীড়ন চলছিল। ছাত্ররা শিক্ষা সংক্রান্ত এক প্রতিবেদনের প্রতিবাদে সংগ্রামের ঘটনা দেখাচ্ছিল। ওই অঞ্চলের জনগণের সম্পদ থাকা সত্ত্বেও সরকারের একপেশে নীতির কারণে তারা চাকরি, শিক্ষা, অর্থনীতি বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত। তাদের বঞ্চনা ও শোষণের হাত থেকে মুক্তির জন্য ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়। তারপর অপ্রতিরোধ আন্দোলন গড়ে তোলেন। আন্দোলনের তীব্রতার মুখে ক্ষমতার পট পরিবর্তন হয়। তো এখান থেকে তোমাদেরকে গ নম্বরে বলা হচ্ছে, দেখো যে উদ্দীপকে বর্ণিত ছাত্রদের আন্দোলনের মাঝে ইতিহাসের কোন আন্দোলনের প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা করো। আচ্ছা, উত্তরটি দেখো উদ্দীপকে বর্ণিত ছাত্রদের আন্দোলনের মাঝে 1962 সালের ঐতিহাসিক শিক্ষা আন্দোলনের প্রতিফলন ঘটেছে। 1962 সালের আইয়ুব খানের সামরিক সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজ তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিল। উদ্দীপকে দেখা যায় রফিকের দেখা চলচ্চিত্রে একটি অঞ্চলের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর অত্যাচার নিপীড়ন চলছে এবং ছাত্ররা একটি শিক্ষা সংক্রান্ত প্রতিবেদনের প্রতিবাদে সংগ্রাম করছে। এই ঘটনাটি সরাসরি 1962 সালের শরীফ কমিশনের শিক্ষা রিপোর্টের বিরুদ্ধে বাঙালি ছাত্রদের আন্দোলনের সাথে মিলে যায়। তৎকালীন শরীফ কমিশন শিক্ষায় ব্যয় বৃদ্ধি ও সাধারণ মানুষের উচ্চশিক্ষার পথ বন্ধ করার যে ষড়যন্ত্র করেছিল তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমগ্র পূর্ব বাংলার ছাত্র সমাজ রাজপথে নেমে আসে। উদ্দীপকের ছাত্রদের দাবি এবং সরকারের দমনপীড়নের চিত্রটি আমাদের ইতিহাসের সেই রক্তঝরা 1962 সালের 17 সেপ্টেম্বরের শিক্ষা আন্দোলনকে নির্দেশ করে।
এরপর ঘ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে উদ্দীপকে বর্ণিত ছাত্র জনতার গণ আন্দোলনের সাথে ইতিহাসের যে কর্মসূচির মিল রয়েছে তার গুরুত্ব বিশ্লেষণ করো। উত্তর, উদ্দীপকে বর্ণিত বৈষম্যের হাত থেকে মুক্তির জন্য ছাত্র জনতার ঐক্যবদ্ধ হয়ে অপ্রতিরোধ্য আন্দোলন এবং ক্ষমতার পট পরিবর্তন এর বিষয়টি ইতিহাসের 1969 সালের ঐতিহাসিক গণ অভ্যুত্থান এবং এর প্রেক্ষাপট হিসেবে 6 দফা ও 11 দফার কর্মসূচির আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে উল্লেখ আছে যে একটি অঞ্চলের জনগণের সম্পদ থাকা সত্ত্বেও সরকারের একপেশে নীতির কারণে তারা চাকরি, শিক্ষা ও অর্থনীতিতে বঞ্চিত হচ্ছিল। এই বঞ্চনা থেকে মুক্তির জন্য ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে এবং আন্দোলনের তীব্রতায় ক্ষমতার পট পরিবর্তন অর্থাৎ আইয়ুব খানের পতন ঘটে। পাকিস্তানের ইতিহাসে ঠিক এই ঘটনাটি ঘটেছিল 1969 সালে। বাঙালির মুক্তির সনদ 6 দফা এবং ছাত্রদের 11 দফা দাবির ভিত্তিতে 1969 সালে যে অভূতপূর্ব গণ অভ্যুত্থান ঘটেছিল তার গুরুত্ব ছিল অপরিসীম। এই আন্দোলনের তীব্রতার মুখেই দীর্ঘ 10 বছরের স্বৈরশাসক ফিল্ড মার্শাল আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন এবং ক্ষমতার পট পরিবর্তন ঘটে। 1969 সালের গণ অভ্যুত্থানে বাঙালিকে স্ব অধিকার থেকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিল। এটি প্রমাণ করেছিল যে ঐক্যবদ্ধ বাঙালিকে সামরিক শক্তি দিয়ে দাবিয়ে রাখা অসম্ভব। এই আন্দোলনের ফলেই পরবর্তীতে 1970 সালে সাধারণ নির্বাচন দিতে বাধ্য হয় শাসক গোষ্ঠী, যা ছিল বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি। তাই বলা যায় উদ্দীপকের আন্দোলনের চূড়ান্ত রূপটি 1969 সালের গণ অভ্যুত্থানকে নির্দেশ করে, যা বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট ছিল। এরপর তোমাদেরকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে আমরা সেগুলোর উত্তরগুলো একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। চলো, তো দেখো এখান থেকেও তোমাদেরকে কিন্তু 3টার মতো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। আমরা পর্যায়ক্রমে উত্তরগুলো একটু দেখে ফেলি। চলো, আচ্ছা, তো দেখো সংক্ষিপ্ত প্রশ্নের 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে মৌলিক গণতন্ত্র প্রণয়নের প্রেক্ষাপট ব্যাখ্যা করো। উত্তর, 1958 সালে সেনাপ্রধান জেনারেল আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে হটিয়ে পাকিস্তানের ক্ষমতা দখল করেন এবং সামরিক শাসন জারি করেন। নিজের এই অসাংবিধানিক ক্ষমতাকে বৈধতা দিতে এবং দীর্ঘস্থায়ী করার লক্ষ্যেই তিনি 1959 সালে মৌলিক গণতন্ত্র আদেশ জারি করেন। এর মূল প্রেক্ষাপট ছিল পাকিস্তানের সাধারণ জনগণকে সরাসরি ভোটাধিকার থেকে বঞ্চিত করা। আইয়ুব খান বিশ্বাস করতেন যে পাকিস্তানের সাধারণ মানুষ পশ্চিমা ধাঁচের গণতন্ত্র বোঝার মতো উপযুক্ত নয়। তাই তিনি মাঠ পর্যায়ে 80,000, পরবর্তীতে 1,20,000 বিশ্বস্ত ইউনিয়ন কাউন্সিলর বা বিডি মেম্বারদের নিয়ে একটি সীমিত নির্বাচক মণ্ডলী তৈরি করেন। এই নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে নিজের একনায়কতন্ত্র টিকিয়ে রাখাই ছিল এর প্রধান প্রেক্ষাপট ও উদ্দেশ্য। 2 নম্বর বলা হচ্ছে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ কি উদ্দেশ্যে গঠন করা হয়েছিল। উত্তর, 1969 সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানকে বেগবান করতে এবং বাঙালির স্ব অধিকার আদায়ের লক্ষ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধান ছাত্র সংগঠনগুলোর সমন্বয়ে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছিল। এর মূল উদ্দেশ্যগুলো ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালির মুক্তির সনদ 6 দফা দাবিকে পূর্ণ সমর্থন দেওয়া, ছাত্রদের নিজস্ব অধিকার সংবলিত 11 দফা কর্মসূচি প্রণয়ন ও তা বাস্তবায়ন করা, আইয়ুব সরকারের দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার এবং বঙ্গবন্ধু সহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি নিশ্চিত করা, সামরিক স্বৈরশাসক আইয়ুব খানের পতন ঘটিয়ে জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। 3 নম্বর বলা হচ্ছে দেখো শিক্ষাক্ষেত্রে পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য কেমন ছিল। উত্তর, পাকিস্তানি আমলের শুরু থেকেই পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর শিক্ষাক্ষেত্রে বৈষম্য ছিল চরম ও সুদূরপ্রসারী। পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বেশি হওয়া সত্ত্বেও শিক্ষা খাতের সিংহভাগ বাজেট বরাদ্দ দেওয়া হতো পশ্চিম পাকিস্তানে। নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠার সিংহভাগ অনুদান বরাদ্দ পেত পশ্চিম পাকিস্তান, যার ফলে পূর্ব পাকিস্তান শিক্ষাগত অবকাঠামোতে পিছিয়ে পড়ে। বৈদেশিক উচ্চশিক্ষার জন্য সরকারি যে স্কলারশিপ বা বৃত্তি দেওয়া হতো তার সিংহভাগ পেত পশ্চিম পাকিস্তানের শিক্ষার্থীরা। পূর্ব বাংলার শিক্ষা ব্যবস্থাকে সুকৌশলে নিয়ন্ত্রণ করা হতো এবং বাঙালি সংস্কৃতি ও ভাষাকে অবদমিত করার চেষ্টা চলত। এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্রেন্ডসের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।